ভাগ্যের পরিহাস হয়তো একেই বলে। আজ থেকে ঠিক ৪৯ বছর আগে আগস্ট মাসেই এরকমই এক রাত্রে, দিনটি ছিল 15ই আগস্ট, শেখ মুজিবুর রহমান, যিনি বঙ্গবন্ধু নামে পরিচিত, শেখ হাসিনার বাবা, যিনি সেই সময় স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টও ছিলেন, তাকে এবং তার পরিবারকে সেনার কিছু মানুষ নির্মমভাবে হত্যা করে দিয়েছে। বেঁচে যায় শেখ হাসিনা। সেই সময় শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের এক বোন, তারা ছিল জার্মানিতে। সেই জার্মানি থেকে তারা ফেরে দিল্লিতে এবং তারপরে সেই দিল্লি থেকে তারা বাংলাদেশে যায়। আজকে দেখুন, এত বছর পরে, ঠিক 49 ইয়ার্স পরে সেই ঘটনারই কিন্তু একটু পুনরাবৃত্তি হলো। শেখ হাসিনাকে বলা বাহুল্য শুধুমাত্র সেখানকার সেনারা মেরে ফেলেন, সেখান থেকে সেই দিল্লি কিন্তু আসতে হলো শেখ হাসিনাকে, এবং দিল্লি থেকে তার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেই দিকে কিন্তু গোটা বিশ্বের নজর রয়েছে। অনেকে বলছিল যে আজ রাতেই তিনি লন্ডন পাড়ি দেবেন, কিন্তু তাকে সেফ হাউসে রাখা হয়েছে ভারতেই, কারণ ভারতবর্ষ কিন্তু বরাবরই অতিথি দেব ভব এই পন্থাতেই কিন্তু বিশ্বাসী। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে একটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে দাঁড়িয়ে আছে কিন্তু ভারতবর্ষ। আপনি যদি ভারতবর্ষের চারপাশের ডেমোগ্রাফিটা দেখেন, সেখানে গণতন্ত্র কিন্তু সবখানে কিন্তু নড়বড়ে। একমাত্র ভারতবর্ষ এমন একটি দেশ যার গণতন্ত্র এতটাই পাক্কা এবং এতটাই নিম তার মজবুত যে বিরোধী দলনেতা থেকে শুরু করে সবার এক মন্তব্য, যা করবে সেন্ট্রাল করবে এবং সবাই সাথে আছি, কারণ আমাদের বিশ্বাস আমরা ভারতীয়। এবং এই ঘটনার রিপারকেশনে এখনো পর্যন্ত আমি কোনোদিন কোনো ইউটিউবারের নাম নেই না, কিন্তু টুইটার দেখে অবাক হচ্ছে যে ধ্রুব রাঠির মতন এত বড় একজন ইউটিউবার এখনো বলছে যে কেন শেখ হাসিনাকে এরা পানা দিচ্ছে, কেন এরকম হচ্ছে, বা বঙ্গবন্ধুর মূর্তি যেখানে ভাঙা হচ্ছে সেই সব জিনিস তিনি কিন্তু তার প্রোফাইলে দিচ্ছেন। বাংলাদেশে মানুষের সাথে এই ঘটনা হওয়ারই ছিল না। এই ঘটনা কেন হয়েছে সেই আলোচনা আমরা পরে আসব, কিন্তু মমতা ব্যানার্জি আজকে যেটা বলেছেন একবার সেটা কিন্তু শুনে নেওয়া যাক। একজন সরকারে না থেকেও এত সেন্সিটিভ ভাবে মমতা ব্যানার্জি যে ঘটনাটিকে ডিল করেছেন, রিয়েলি হ্যাটস অফ। এবং রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই কিন্তু এখন এক, কারণ আমার মনে হয় আমার ফেলো ইউটিউবার ধ্রুব রাঠি হয়তো জানে না যে বাংলাদেশে যে গভর্নমেন্ট এখন আসতে চলেছে তার মধ্যে জামাতি ইসলামের নামটি কিন্তু রয়েছে, এবং জামাতি ইসলাম একটি ব্যান্ড সংগঠন এবং তাকে কিন্তু প্রো পাকিস্তান বলেই সবাই কিন্তু জানে। মিস্টার ধ্রুব রাঠি, আপনি যদি জেনে থাকেন এই ঘটনাটি, তাহলে প্লিজ জার্মানি থেকে বসে ভারতবর্ষ সম্বন্ধে এরকম কমেন্ট না করে অন্য কিছু দিয়ে কমেন্ট করুন। ভারতবর্ষের ইলেকশনে আপনার অনেকটা হাত এবং আপনার অনেক ভিডিও আমাকেও ছুঁয়ে গেছিল, কিন্তু যখন ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল থ্রেটের সম্বন্ধে কিছু কোশ্চিন আসে, তখন কিন্তু আমি অ্যাটলিস্ট, আর কেউ আমার সাথে না দাঁড়ালেও আমি কিন্তু এখানে প্রোটেস্টটা করবই। সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখবো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবে করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। ফেসবুক, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে অনেকেই হয়তো দিয়ে দিচ্ছে যে ছাত্রদের জয়, বিদায় নিল শেখ হাসিনা, একটু মাথা চালাও। এটা কিন্তু ছাত্র আন্দোলনের আড়ালে
অন্য কিছু ছিল। কারণ ছাত্রদের দাবিটি কি ছিল, যদি আমরা পুরো ঘটনাটা দেখি তাহলে দেখা যায় যে শেখ হাসিনা 2009 সাল থেকে কিন্তু সেখানকার পিএম হয়েছিলেন এবং এবছর জানুয়ারি মাসে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার পার্টি এখানে সরকার বানায়। 300টির মধ্যে 222টা সিট তারা জিতে যায় একক সংখ্যাগরিষ্ঠতা। সরকার পড়ার কোনো কিন্তু সিন ছিল না। অ্যাকচুয়ালি বাংলাদেশে আগে কিন্তু একটি নিয়ম ছিল যে মুক্তিযোদ্ধাদের জন্য কিছু চাকরির অ্যালটমেন্ট, সেটা কিন্তু মাঝখানে বন্ধও হয়ে গেছিল। বাট শেখ হাসিনা এসে সেটাকে আবার চালু করে দেয় এবং তারপরে যে বিক্ষোভগুলো শুরু হয় এবং সেখানে শেখ হাসিনার কিছু মন্তব্য বিতর্কিত হয়ে যায় এবং সেটা কিন্তু সেখানকার সুপ্রিম কোর্ট বলে দেয় যে সেটাকে স্থগিত করে দেওয়া হোক। তাহলে পরে যদি সেই মুক্তিযোদ্ধাদের 30% চাকরি যদি সেটা স্থগিতাদেশ দেওয়া হয়, তাহলে তারপরে এই বিক্ষোভটা হলো কেন? কারণ এই বিক্ষোভটার আড়ালে সেনা কিন্তু তার রসদ পেয়ে গেছিল যে কিভাবে শেখ হাসিনাকে সেখান থেকে বিতাড়িত করা যায়। এর সাথে জুড়ে গেছিল, আমরা সবাই জানি, খালেদা জিয়া, তিনি কিন্তু ছিলেন গৃহবন্দী। তো তার পার্টির একটা ক্ষোভ ছিলই এবং তার সাথে জামাতে ইসলাম, যাকে বলা হয় নিষিদ্ধ একটি গোষ্ঠী এবং তাদের আইএসআই এর সাথেও যোগাযোগ রয়েছে এবং যাকে প্রো পাকিস্তান হিসাবে বলা হয়। আজকে যে সব ভিডিওটি দেখে অনেক বাঙালির মন কেঁদেছে, আমি কোট আনকোট বাঙালি বলবো, শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশেরও কিছু মানুষ চর্চা করছে যে এটা হয়তো হওয়া ছিল না, তার মেয়ের সাথে গন্ডগোল হতে পারে। যে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে তার সম্বন্ধে কেন? অ্যাকচুয়ালি শেখ মুজিবুর রহমান হচ্ছে বঙ্গবন্ধু এবং তার পার্টি সাথে মিলিয়েই কিন্তু বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। এবার ঘটনাটি এরকম হয়, সেখানকার মানুষেরা দাবি করে যে আস্তে আস্তে এই 30% যেটা সেই জেনারেশন চলে গেছে, এরপরে তার নাতি পুতি তার পরের জেনারেশনও কেন পাবে? ঘটনাটা একদমই কিন্তু যদি সংরক্ষণের হিসাবে দেখা যায়, স্টুডেন্টরা রয়েছে, একদমই ঠিকই ছিল। এবার যখন কোর্ট সেটা বলে দিল, সুপ্রিম কোর্ট, যেটাকে স্থগিতাদেশ দেওয়া হলো, তারপরেও কিন্তু শেখ হাসিনা কিন্তু একদমই দমেনি। কারণ এত বছর ধরে তার সরকার যেহেতু ছিল, সেখানে একটা দম্ভ কিন্তু চলেই আসে যে আমাকে হয়তো কেউ সরাতে পারবে না। সে তাদেরকে বলে দেয় রাজাকার। এই রাজাকার কথাটা কোথা থেকে আসছে? অ্যাকচুয়ালি যখন এই পাকিস্তানের, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা পেল, সেই সময় 50,000 মানুষ মতন পাকিস্তানের সহায়তা করেছিল, তাদেরকে বলা হতো রাজাকার বা দেশদ্রোহী। ঠিক সেই টার্মটা শেখ হাসিনা কিন্তু ইউজ করে দেয় এবং সেটাকে পুরোপুরি কিন্তু কাজে লাগায় সেখানকার সেনারা। এবং সেনা সাথে সরকারের গন্ডগোল কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান অনেকবারই কিন্তু আমরা দেখেছি। অ্যাকচুয়ালি ভারতবর্ষের চারপাশের ভৌগোলিক মানচিত্রে এই ঘটনাগুলো কিন্তু খুব কমন। শ্রীলঙ্কার ক্ষেত্রেও আমরা দেখেছি, আমরা আফগানিস্তানের ক্ষেত্রেও দেখেছি যেখানে তালিবান ঢুকে গেল, আমরা পাকিস্তানের ক্ষেত্রে আই দিন দেখি এই ঘটনা, এবং বাংলাদেশের ক্ষেত্রেও এই ঘটনাটা দেখলাম। এবার যেখানটাতে তিনি বললেন এবং তারপরে প্রোটেস্ট আরো বেড়ে গেল, তাহলে পরে ছাত্রদের তো এটাকে স্টপ করার দরকার ছিল, তারা বলছিল একটা আইন বানিয়ে নি, কিন্তু সেখান থেকে তার একটা ঔদ্ধত্য প্রকাশ ছিলই। কারণ এত বছর ক্ষমতা থাকলে মনে হবেই, কিন্তু সেখানে সেনাও কিন্তু বলা হচ্ছে এখন যে সেনা চাইলে কি না পারে, তারাও কিন্তু প্রোটেস্ট আটকানোর কোনো কোশিশ করেইনি। এবং আজকে যেটা আমরা দেখলাম যে গণভবন, যেখানে প্রধানমন্ত্রীর বাসস্থান, সেটাকে খুলে দেওয়া হলো এবং অবাধে লুটপাট হলো বাংলাদেশে। এবং সেখানকার সেনা প্রধান প্রেস কনফারেন্স করে জানাচ্ছে যে 18 জনের প্রতিনিধি নিয়ে একটা অন্তর্বর্তী সরকার সেখানে তৈরি হবে এবং অলরেডি জামাতে ইসলাম এবং খালেদা জিয়াকে সেখানে কিন্তু ইনভাইট করা হয়েছে। এবার সবাই বলছে যে মোটামুটি 5-6 দিন আগে থেকেই কিন্তু শেখ হাসিনা একটু হলে পরেও কিন্তু বুঝে গেছিল যে এরকম কিছু একটা হতে পারে। তিনি আজ সকালে, ভাবুন তো, একজন ব্রেকফাস্ট করলো বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে, সবচেয়ে সফল প্রধানমন্ত্রী, হ্যাঁ কোট আনকোট, আমি আবার ফিরে আসছি তার সফলতার পিছনে,
কাগজে কলমে কিন্তু শেখ হাসিনা প্রচন্ডভাবে সফল প্রধানমন্ত্রী, কারণ সে সেই দেশের জিডিপি কে যে জায়গায় নিয়ে গেছে সেটা ভারতবর্ষের জিডিপিও এখন নয়। সেখানে যদি কাগজে কলমে আনএমপ্লয়মেন্ট দেখা যায় তাহলে 3%, এবং রিসেন্টলি, একদমই ভেরি রিসেন্ট, ওয়ার্ল্ড পিস ইন্ডেক্স একটা লিস্ট প্রকাশ করেছে যাতে বলা হচ্ছে বিশ্বের শান্তপ্রিয় দেশগুলোর মধ্যে 63 নম্বরের র্যাঙ্ক আছে কিন্তু বাংলাদেশের, সেখানে ভারতবর্ষের র্যাঙ্কিং কিন্তু 116, এবং সেই দেশের এই অবস্থা। এবার আমরা আবার ব্যাক টু চলে আসি যে যেখানে ছিল যে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করলো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে, দুপুরের পরে রেজিগনেশন দিয়ে সে এখন ভারতের কোনো অজ্ঞাত বাসে রয়েছে, ডিনার করেছে, এবং কালকে সে লন্ডন যাবে কিনা, সেখান থেকে পারমিশন পাবে কিনা সেই নিয়েও কিন্তু সংশয়। শেখ হাসিনার ভুল হয়তো এটাই ছিল যে সে মানুষের পালসটা বুঝতে পারেনি। বলা হয় যে বাংলাদেশে ঠিক মতন ভোট হয় না, না হলে এই রেজাল্ট হয় না, কারণ বিরোধীরা সবাই কিন্তু হয় বহিষ্কৃত, না হলে পরে গৃহবন্দী। এতদিন ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে এই অবস্থা যে সেখানে যারা সাধারণ মানুষ এবং সেখানে যারা গরিব দুঃখী তাদের পর্যন্ত রিচ করেনি এই সরকার। এটা কিন্তু আমাদের সবাইকে একটা মেসেজ দিয়ে যায় যে একক সংখ্যাগরিষ্ঠতাই কিন্তু সবকিছু নয়, কারণ ভোটে এদিক ওদিক হলে পরেও তারপরে যে কিভাবে কি চেঞ্জ হয়ে যেতে পারে গোটা বিশ্বকে দেখিয়ে দিল। একক সংখ্যাগরিষ্ঠতার পরেও তোমাকে দেশ ছাড়া হতে হলো। এবার এই যে জামাতিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, তাদের একটা ক্ষোভ ছিল, সাধারণ মানুষের ক্ষোভ ছিল, সব মিলে যেন বাংলাদেশে তাণ্ডব চলল। এবং প্রধানমন্ত্রীর বাসভবনে যেভাবে হলো এবং তার সাথে বঙ্গবন্ধুর মূর্তিকে যেভাবে কালিমালিপ্ত করা হলো, যেভাবে ভেঙে ফেলা হলো, তাহলে কি পূর্ব পাকিস্তান থাকলেই ভালো হতো? এটা কিন্তু একটা কোশ্চিন সবার মনে চলে আসছে যে বাংলাদেশের আম নাগরিক তাহলে কি চাইছে। এবার চলে আসি ভারতবর্ষের প্রেক্ষিত। ভারতবর্ষ এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে, সে খালি অবজার্ভ করছে, এবং আমরা জানি প্রায় 4000 কিলোমিটার ধরে ভারত এবং বাংলাদেশ বর্ডার শেয়ার করে। কিছুটা ত্রিপুরা, কিছুটা আসাম এবং কিছুটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে পোর্শনে সমস্যা সবচেয়ে বেশি আর কিছুটা ত্রিপুরায়, যেখানে এখনো ফেন্সিং এর কাজ কিন্তু বাকি রয়ে গেছে, এবং সেই জায়গা দিয়ে অনুপ্রবেশ করার কিন্তু ম্যাক্সিমাম চান্স রয়েছে। এবং সেই জন্যই গোটা ভারতবর্ষের বিএসএফ, আর্মি চিফ সবাই দফায় দফায় মিটিং করছে, এবং ভারতের সাথে ট্রেন বন্ধ, এয়ার যোগাযোগ বন্ধ, আর সুন্দরবন থেকে শুরু করে বনগা থেকে শুরু করে সব জায়গায় খালি বিএসএফ আর বিএসএফ ভরে যাচ্ছে। কারণ এটা এমন একটা সময় যে যেখান থেকে অনেক উগ্রপন্থী ঢুকে যেতে পারে। কিভাবে? কারণ জামাতি ইসলাম যারা নিষিদ্ধ সংগঠন তারা কিন্তু এখন জেগে উঠলো। কারণ আমরা রিসেন্ট একটি এই চ্যানেলে ভিডিও রয়েছে যে 600+ কমান্ডো কিন্তু কাশ্মীরে ঢুকে গেছে, স্পেশালি পীর পাঞ্জার রেঞ্জ দিয়ে। এবার যদি ওয়েস্ট বেঙ্গল দিয়েও আতঙ্কবাদীরা ঢুকে যায় অনেকটা পরিমাণে, তাহলে কিন্তু দুদিক থেকে প্রেসার হবে। তো ভারতবর্ষ অ্যাকচুয়ালি কিন্তু সিকিউরিটি থ্রেটটা কিন্তু অনুভব করছে। অতিথি দেবো ভব যেটা দিয়ে আমি শুরু করলাম, সেটা ভারতবর্ষের বরাবরই নেচারের মধ্যে রয়েছে, তাই ভারতবর্ষ তাকে শেল্টার দিয়েছে। এবার দেখা যাক আগামী দিনে কি পরিস্থিতি হয়, কারণ এটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে চিন্তার বিষয়, ত্রিপুরার ক্ষেত্রেও, যে এই পরিমাণ লোক যদি আসা শুরু করে ওখানে বিশৃঙ্খলার জন্য, অথবা এই বিশৃঙ্খলাকে বেস করে অনেকে যদি ঢুকে পড়ে, তাহলে কিন্তু মুশকিল। কারণ খালেদা জিয়ার সাথে কিন্তু ভারতবর্ষের সম্পর্ক কোনোদিনও ভালো ছিল না, তার সাথে জামাত, যেটা প্রো পাকিস্তান। মানে এই ঘটনায় দুটো নাম অনেক নিউজ চ্যানেল, বড় বড় ইন্টারন্যাশনাল মিডিয়া দাবি করছে যে আয়ারল্যান্ড থেকে এই আন্দোলনের কিন্তু ফান্ডিং হয়েছিল। এবার দুটো দেশের নাম তারা উড়িয়ে দিচ্ছে না। এক হতে পারে পাকিস্তান ভায়া ফান্ডিং হয়েছে, আরেক হতে পারে যে আমেরিকা পুরো জিনিসটার উপর নজর রাখছিল এবং আমেরিকা থেকে ফান্ডিং হলেও হতে পারে। দুটো তত্ত্বই খারিজ করছে না, আর চায়না তো আছে। এবার কে করেছে সেটা তো আস্তে আস্তে বোঝা যাবে যতটা সময় গড়াবে। কিন্তু শেখ হাসিনার সাথে খালি মমতা ব্যানার্জি নয়, রাহুল গান্ধীর পরিবার নয়, নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের সম্পর্ক বরাবরই কিন্তু ভালো ছিল, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেও কিন্তু ভালো ছিল।
এবার সেই জায়গা থেকেই কিন্তু একটা শেল্টারের ব্যাপার চলেই এসেছিল, কিন্তু আজ বাংলাদেশ যেভাবে উত্তপ্ত সেখানে কিন্তু অন্য কিছু ইঙ্গিত করছে। কারণ অনেকেই ভাবছে যে সেখানে তো হিন্দু মুসলিম লড়াই নয়, সেখানে তো মুসলিম ভার্সেস মুসলিম, কারণ 91% পপুলেশন সেখানে শুধুমাত্র মুসলিম। অ্যাকচুয়ালি এটাও একটা কিন্তু মেসেজ দিয়ে গেল যে কোন দেশে যদি হিন্দু বেশি, মুসলিম বেশি বা খ্রিস্টান বেশি বা একটা সম্প্রদায় যদি বেশি হয়ে যায়, তাদের মধ্যেও বিশাল আকারের গন্ডগোল হতে পারে। সেটা আইডিওলজির গন্ডগোল তো অবশ্যই, এবং তার সাথে যদি কেউ প্রভোক করে, দেখুন এক্ষেত্রে অনেকেই বলছে যে চায়না বা পাকিস্তানে প্রভোক করার চান্স ম্যাক্সিমাম, কারণ সবচেয়ে বেশি লাভের গুড় তারাই খেতে পারে, আর পাকিস্তানের সেই রাগ তো আছেই। কিন্তু গত 1 বছর ধরে আপনি সোশ্যাল মিডিয়া ঘাটেন, আপনি কিন্তু অ্যান্টি ইন্ডিয়া একটা মুভমেন্ট কিন্তু বরাবর চলছিল। মাঝখানে শুরু হলো ব্যান ইন্ডিয়ান প্রোডাক্ট। আজকে ক্রিকেট খেলায় ইন্ডিয়ার সাথে যখন কারো খেলা হয়, দেখবেন বাংলাদেশের লোকেরা কিভাবে নাচানাচি করে হারলে পরে, এবং একটু কিছু হলেই তারা আইসিসির বিরুদ্ধে কিন্তু কোশ্চিন তুলে বসে। তো সবসময় একটা ইন্ডিয়া হেট্রেড মনোবৃত্তি এরকম কিছু কিন্তু একটা ছিলই কিছু সম্প্রদায়ের মানুষের মধ্যে। কিন্তু এটা কি মানা যায়? কখনো আমরা ভাবতে পেরেছি যে সেই দেশের রাষ্ট্রপিতা যে তার মূর্তি ভাঙা হবে? অ্যাকচুয়ালি রাষ্ট্রপিতা বা দেশের কোনো বড় মূর্তিকে ভাঙা মানে হচ্ছে সেই দেশের গণতান্ত্রিক পরিকাঠামোটাকে নাড়িয়ে দেওয়া। কিন্তু আমাদের ভারতবর্ষে কোনোদিনও কোনোভাবে কেউ কোনো রাষ্ট্রনেতার মূর্তির দলগতভাবে বিরোধিতা থাকতে পারে, আদর্শগতভাবে বিরোধী থাকতে পারে, কিন্তু রাষ্ট্রনেতার মূর্তিতে হাত দেব অকল্পনীয়। কিন্তু সেখানে তারা ভাঙছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, তারা কালিমা লিপ্ত করছে শেখ মুজিবুর রহমানের মতন একজন নেতাকে, যার জন্য তারা স্বাধীনতা পেয়েছে। তাহলে আমার একটাই কোশ্চিন, আসল দাবিটা কোথায়? শেখ হাসিনার পলিসিতে গড়বড় ছিল, সে তো চলে যাচ্ছে, ঠিক আছে, তার বদলে যে আসছে সে একজন প্রো পাকিস্তান এবং খালেদা জিয়ার মতন নেতা। তাতে কি বাংলাদেশের আপামর জনসাধারণ খুশি? আমেরিকা বলছে যে আমরা তোমাদের সাথে আছি, লেটস সি। এবার আমেরিকা কি সেখানে কিছু করতে চায়? কারণ জিডিপির নিরিখে কিন্তু এই দেশ অনেক এগিয়ে এবং অর্থনৈতিকভাবেও কিন্তু অনেক স্বাবলম্বী শেখ হাসিনার রাজত্বকালে। এবার কোন দিকে বাংলাদেশের এই ঘটনা গড়ায় সেদিকে নজর সবার, আর আমাদের পেহেরাদারের মতন পাহারা দিতে হবে বর্ডার এরিয়াতে। এক ফোঁটাও সন্দেহভাজন কেউ মনে হলে পরে কিন্তু ইমিডিয়েট আপনার নিয়ারেস্ট থানা বা পুলিশকে আপনি ইনফর্ম করে দিন। কারণ আমরা ভারতীয়, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিতে যখন এরকম একটা গন্ডগোল, একটা অনুপ্রবেশের বাতাবরণ রয়েছে, এবং যেহেতু কাশ্মীরে একটা ঘটনা ঘটে রয়েছে রিসেন্ট 3-4 দিন আগেই, 600 জনের বেশি কমান্ডো ঢুকে পড়েছে, সেজন্য ভারতবর্ষে অ্যাটাকের চান্স কিন্তু ম্যাক্সিমাম। সেই জায়গাটা আমাদেরকে কিন্তু নজরে রাখতে হবে। সেই জন্যই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আর এক ফোঁটাও প্ররোচনামূলক কথাবার্তায় কিন্তু পা দেবেন না। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন অ্যাকচুয়াল কি হয়েছিল ঘটনাটি জানার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।